2015 সালের কথা, পাকিস্তান বাংলাদেশে সিরিজ খেলতে আসছে। প্রথম ম্যাচ বাংলাদেশ খুবই কমান্ডিং পজিশনে ছিল, পাকিস্তান মনে হয় আগে ব্যাট করে 250 সামথিং করছিল। তো বাংলাদেশ আসলে বিনা উইকেটেই বেশ ভালো একটা অবস্থায় চলে গেছিল। কিন্তু ওই ম্যাচে একটা জিনিস খুব দৃষ্টি আকর্ষণ করলো, আমাদের এক তরুণ ওপেনার জুনায়েদ খান রে হঠাৎ করে এক স্টেপ সামনে এসে একদম ব্যাটটা এরকম চামচের মতো করে লং অনের উপর দিয়ে তুলে দিলেন। সেই বলটা একদম গ্যালারিতে গিয়ে পড়লো। দেখেন, এরকম শট আমরা আগে পরে দেখি নাই তা না। তামিম ইকবাল নিজেই তার সেই বিশ্বকাপের শুরুতে 2007-এ জহির খানরা এরকম শট করছেন। তারপরেও এটা ইনক্রেডিবল একটা ব্যাপার ছিল। বাংলাদেশের উইকেট মিরপুরে, অত বেশি বাউন্স থাকে না, সেইখানে একটা বলের নিচে ব্যাট দিয়ে চামচের মতো করে তুলে দেওয়া, এবং মনেই হচ্ছে ব্যাটসম্যানের ভঙ্গি দেখে তেমন কোনো পাওয়ার দিতে হয় নাই, নিজের শরীরটা খুব একটা নাড়াতে হয় নাই, জাস্ট জায়গায় দাঁড়ায় মাথার উপর দিয়ে মেরে দিলেন, গ্যালারিতে চলে গেল। তখন আমার কলিগ, আমার বন্ধু জানে আলম আমার পাশে দাঁড়ানো ছিল, সে শটটা দেখে উঠে দাঁড়াইছে। তারপর আমিও উঠে দাঁড়াইছি, একদম গ্যালারিতে যখন পড়লো সে আমার ঘাড়ে হাত দিয়ে বলতেছে, দাদা অ্যাট লাস্ট আমরা একটা ওপেনার পাইছি। ওপেনার আমরা আগে পরেও পাইছি, কিন্তু এইটা খুবই সত্যি জানে আলমের কথাটা, যে 2014-15 থেকে 2017 পর্যন্ত মনে হচ্ছিল যে আমরা আসলে বিশ্ব ডমিনেট করার মতো একটা ওপেনার পেয়ে গেছি। সেই ওপেনারটা ছিল সৌম্য সরকার। তার সেই সরকারি একদম শেষ হয়ে গেছিল বলে মনে হচ্ছিল। 2020-21-এর দিকে এসে অ্যাট লাস্ট আবার হাতুরু সিংয়ের দেশে ফিরলেন, এবং সৌম্য অনেকটা নিজেকে ফিরে পাইছে। তো সৌম্যর জীবনের এই যে 3টা পর্ব, মানে হাতুরুর আন্ডারে তার 2017 পর্যন্ত, এরপরে তাকে নিয়ে যে ছেলে খেলা করা হয়েছে 22-23 পর্যন্ত, আবার এই 23-এর শেষ থেকে এই 24, এই 3টা পর্বের ডিফারেন্সটা নিয়ে একটু আলাপ করি, এবং সৌম্য আমাদের জন্য একটু যত্ন নিলে, একটু স্বাধীনতা দিলে কত বড় ব্যাটসম্যান হতে পারে সেটা একটু বলবো। আজকে সৌম্যকে নিয়ে কন্টেন্ট করার একটা স্পেশাল কারণ আছে। আমি এই যে আমাদের ম্যাচ জিতলাম যেটা সকালে, সেই ম্যাচ জয়ের পরে যখন আমি একটা কন্টেন্ট দিয়েছি, সেইখানে একাধিকজন কমেন্ট করছেন ফেসবুক ইউটিউব মিলায়, যে আমি নাকি সৌম্যরে পছন্দ করি না। তো এটা মনে হতে পারে, কারণ আমি বহুবার সৌম্য সমালোচনা করছি, এবং সেটা করতেই থাকবো যতদিন পর্যন্ত সৌম্য, আমার ধারণা সৌম্য রোজ সেঞ্চুরি করলেও আমার সমালোচনার হাত থেকে বাঁচবে না, কারণ আমার এক্সপেকটেশনটা তার উপরে অনেক বেশি। আমি তারে একদম ওই যে যে পাকিস্তানের ম্যাচের কথা বলে শুরু করলাম, ওই সিরিজ, এরপরে সাউথ আফ্রিকার বিপক্ষে 2টা ম্যাচ, এই 5টা ম্যাচ যদি কেউ দেখে থাকে, ইনক্লুডিং ইন্ডিয়া সিরিজ, এই কয়টা ম্যাচ যদি কেউ দেখে থাকে, তার এক্সপেকটেশন থাকবে যে এই ছেলে ওয়ার্ল্ড লিজেন্ডের তালিকায় নাম লেখাবে মারকুটে ব্যাটসম্যান হিসেবে। তো সেটা পূরণ না হলে তো সমালোচনা করতেই থাকবো। একটা জিনিস বলি, যে আমি সৌম্যর ভয়াবহ ভক্ত, সেই ভক্ত হিসাবেই আসলে সমালোচনাগুলো করি। আমি একটু বলি যে আগেও একদিন বলছি যে সৌম্য আসলে এই যে মাঝে যে পথটা হারায় ফেলছিল, সে পথটা কেন হারাইছিল, তো সেটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে হাতুরু সিংয়ে তারে কেন আনছিল এবং কিভাবে ফ্রিডম দিয়ে ওই 3 বছর খেলালো। 2014 সালের কথা, 2014 সালে আমরা তখন একদম ওয়ার্ল্ড কাপের জন্য রেডি হয়ে গেছি। অলমোস্ট আমাদের দল ফাইনাল, যে কোন 15 জন যাবে সবাই জানে, যে ওইখানে বাইরে থেকে কারো ঢোকার কথা না। এর মধ্যে সম্ভবত মিরপুরে কোনো একটা ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ছিল, হাতুরু তো ঘরোয়া ক্রিকেট খুব একটা দেখে না, বাই এনি চান্স ওই ম্যাচটা হাতুরু দেখছে। এরপরে ওই সৌম্যরে নেটে ডেকে পাঠাইছে, এবং নেটে তার শট করার ভঙ্গি, ডাউন দ্য উইকেট আসা, এবং যে ওর আছে না ভয় ডরহীন একটা ব্যাপার, অ্যাটিটিউড, ওই অ্যাটিটিউড দেখে হাতুরু সিংয়ে বক্ত হয়ে গেছে। এবং হাতুরু সিং একদম জোরাজুরি করে, সে তার জীবনে অনেক খেলোয়াড়ের ক্রেডিট তাকে দেওয়া হয়, বা আরও অনেক ক্রেডিট তার কাছ থেকে ছিনতাই করা হয়, কিন্তু সৌম্যর ব্যাপারে কোনো দ্বিমত নাই। সৌম্যরে সে জোরাজুরি করে দলে ঢুকালো, যে মবের বিপক্ষে সিরিজ ছিল ওখানে ঢুকালো, একদম তেমন কিছু করতে পারে না, 20-30 করে করছে এক একটা ম্যাচে, এবং সেগুলোর মধ্যে ওই যে দেখনদারি যে শট, ওটাও তেমন ছিল না। এরপরও হাতুরু তাকে বিশ্বকাপে নিয়ে গেল, 2015 বিশ্বকাপে। 2015 বিশ্বকাপে তার আদৌ সবগুলো ম্যাচ খেলা হতো কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। বিজয় হঠাৎ করে ইনজুরিতে পড়লো, সম্ভবত স্কটল্যান্ডের ম্যাচের আগে সৌম্য রেগুলার হয়ে গেল, এবং সেখানে 2টো ইনিংস খেললো, সম্ভবত ইংল্যান্ডের বিপক্ষে একটা 50, আর একটা নিউজিল্যান্ড না কাদের বিপক্ষে 40 ওয়াট। সেই দুটো নিয়ে ধারাভাষ্যকাররা ব্যাপক তুল কালাম করছিলেন, এটা আমার মনে আছে। আমার পার্সোনালি মনে হয় না যে আফতাব আশরাফুলের চেয়েও ভালো কিছু। তো ভাবলাম যে দেখি দেখি, সেই জিনিসটা দেখালো সে এসে ঘরের মাটিতে, যখন কিনা ঘরের মাটিতে আমরা, যদিও ওই সময়টায় মাশরাফি এবং হাতুরু সিংয়ের চাপে আমরা ঘরের মাটিতে ভালো উইকেট বানাচ্ছিলাম, কারণ ঘরের মাটিতে আমরা তখন রেগুলার 3 পেসার, এমনকি 4 পেসারও খেলাচ্ছি, ফলে বেশ বাউন্স থাকতো ওই সময়। তারপরও মিরপুরের উইকেট তো অত বেশি ভালো না, সেই উইকেটে রাইজিং বলে সৌম্য যে ব্যাটিংটা করলো, এটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটে নাই।
তামিমের কথা জানি, আশরাফুল, মুশফিক, আফতাব, আমাদের মারকুটে ব্যাটসম্যান, মানে এদের সবার যৌবনের কথা বলতেছি। এখনকার মুশফিক তামিম দেখে বুঝতে পারবেন না। এরা যে সব মারকুটে ইনিংস দেখাইছে, কিন্তু শটের একটা ব্যাপার আছে তো, যে সৌম্য জায়গায় দাঁড়ায় থাকবে, ওর ব্যাকফুট তো মানে মনে হয় যে ব্যালেন্সই রাখতে পারবে না, ফ্রন্ট ফুটও খুব একটা মুভ করবে না, বলের লাইনে যাওয়ার দরকার নেই, মানে একদম ওই যে ক্রিস গেইলীয় যে ভাব, এবং ব্যাটসম্যানরা অবজ্ঞা করা, তুচ্ছ করা, মানে প্রতিপক্ষ মাঠে আসে, ফিল্ডার মাঠে আসে, এগুলাই তার শট দেখলে মনে হয় না। এই যে ড্যাম কেয়ার অ্যাটিটিউড, এই যে প্রতিপক্ষরে গুড়ায় দেওয়া, এই জিনিসটা বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা দেখলাম, এবং সে কিন্তু এটা ধরে রাখলো 2017 সাল পর্যন্ত। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভবত, বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অত ভালো করে নাই, ওই যে এর আগে আমরা একটা ট্রাই সিরিজ খেললাম, ওই ট্রাই সিরিজ পর্যন্ত সম্মতার একদম পিকে ছিল। আমি একটু কন্টেন্ট করতে বসার আগে খুব ব্যতিক্রমীভাবে স্টার্স ঘুরতেছিলাম, তো সেখানে দেখলাম ওই সময়ে সে 26টা ম্যাচ খেলছে, অ্যাভারেজ ছিল অলমোস্ট 43। দেখেন, প্রথম 26 ম্যাচে 43 অ্যাভারেজ কিন্তু আমাদের বাস্তবতায় একটা বিশাল 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 ব্যাপার। ওয়ান ডেতে আমাদের এর আগে কোনো ব্যাটসম্যান প্রথম 26 ম্যাচে 43-এর কাছে অ্যাভারেজ ধরে রাখছে, এটা আমার মনে পড়ে না, মনে হয় না যে এরকম কিছু ঘটছে। সৌম্য ততদিনে আমাদের এস্টাবলিশ একটা সম্পদে পরিণত হয়ে গেছে। এই সম্পদটারে নষ্ট করার জন্য যা যা করার দরকার হয়, হাতুরু সিংয়ে যখন আমাদের দেশ থেকে চলে গেল 2017 সালে, তারপর থেকে সবই করা হলো। প্রথমত তার ব্যাটিং অর্ডার নিয়ে টুকটাক এক্সপেরিমেন্ট করা হলো, সবচেয়ে বেশি হলো এটা টেস্টে, তারপরে ওয়ান ডেতেও হলো, টি-20তেও হলো, এই জায়গায় সে জায়গায় ব্যাটে পাঠানো। এর চেয়েও বেশি যেটা হলো সেটা হচ্ছে যে তার ব্যাটিং স্টাইলে হাত দেওয়া হলো। দেখেন, এই জাতীয় ব্যাটসম্যানের ক্ষেত্রে আপনি ধ্বংস করতে, ওই যে আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে যে কাউরে ধ্বংস করতে গেলে কোনো সম্ভাবনাময় মানুষে নির্বাচনে দাঁড় করায় দাও বা আর একটা বিয়ে করায় দাও। তো আপনি মারকুটে ব্যাটসম্যান, এবং বিশেষ করে যারা ফ্রি স্টাইল মারকুটে ব্যাটসম্যান, যারা অত বেশি ব্যাকরণের দাঁত ধারে না, পুরো হ্যান্ড আই কোঅর্ডিনেশনের উপরে নির্ভর করে খেলে, তাদেরকে যদি আপনি আসলে নষ্ট করতে চান, তার সবচেয়ে ভালো পদক্ষেপ হচ্ছে তাকে গ্রামার শেখানো। আপনি ওই এসে গিয়ে নেটে গিয়ে কিচ্ছু না, তাকে শুধু বলতে হবে যে এই বলটা তোমার পা লাইনে আসে নাই, এই বলটা আরেকটু সামনে আগাইতে হবে, এই বলটা পাটা এরকম একটু এই দিকে ফেরানো থাকতে হবে, এইখানে তোমার হেড পজিশন এরকম থাকতে হবে, এই তো, এই জাস্ট ফলো থ্রু এরকম হইতে হবে, ব্যাটের ব্যাকলিফট এরকম হইতে হবে, এগুলো বুঝাইলেই হবে। একদম নাপিতরে আপনি ডাক্তার বানাইতে গেলেও শেষ। ঠিক সেই জিনিসটা এই ছেলেটার সঙ্গে করা হয়েছে। 2017 থেকে এই 2023-এর শেষ দিকে আবার সম্মরে হাতুরু সিং এসে যখন জাতীয় দলে ডাকলো, তার আগ পর্যন্ত বাংলাদেশে যে ব্যাটিং কোচ, যে কোচ বিদেশ থেকে আসছেন, অলমোস্ট সবাই সম্মরে নিয়ে এই ফাতরামো করছেন। ইনফ্যাক্ট এটা বাংলাদেশে একটা ট্র্যাডিশন, রোকন ভাই, আশরাফুল, আফতাব, বাংলাদেশের যত মার্কেটে ব্যাটসম্যান সবাইকে নিয়ে কাজ করা হয়েছে। আর আমাদের ঘরোয়া ক্রিকেটের ব্যাটিং কোচদের কথা না বলে, ওনরাও একটা ব্যাপার আছে যে ওনরাও মানে যে যার বেসিক কোচ না, সে তাকে পেলে তারাও চেষ্টা করেন ব্যাটিংয়ে একটু হাত দেওয়ার। তাদের চেয়েও বিদেশি কোচরা এই ক্ষতিটা বেশি করছেন বললে আমি মোটামুটি নিশ্চিত। এটা কার কাছ থেকে শুনছি, কেন শুনছি, এটা সবার জানা তো খুব জরুরি না, কিন্তু এই কাজটা হয়েছে সম্মুখে নিয়ে। এবং এই ছেলেটা খুব এমনিতেই, এইসব ছেলেদের যেটা হয়, আপনারা এই জাতীয় ছেলে পেলে আপনাদের আশেপাশে প্রচুর দেখবেন, যে ওই যে মানে এই মুসলমান টাইপের, মানে যে কাউরে উড়ায় দিতে প্রস্তুত, এরা কিন্তু ভেতরে ভেতরে খুব সহজ সরল প্রকৃতির হয়, যে কারো কথায় আস্থা রাখতে চায়। এবং একবার যখন খাবি খাওয়া শুরু করছে, ও যখন একবার দেখতেছে রান নাই, তখন ওরে যদি আমিও গিয়ে বলছি সৌম্য আপনার স্টান্সটা এরকম হলে বোধহয় ভালো হয়, সৌম্য পরদিন সকালে গিয়ে ওইটা করবে। কারণ ওই যে ও তো মানে সবারই বিশ্বাস করে, ভাবে যে কার কাছ থেকে সমাধানটা আসে, ভাবে কেন পাচ্ছে না। ওই যে মনে আছে ওই সময় ও ইয়েতে বিকেএসপিতে একটা ডাবল সেঞ্চুরি মারলো ওর ওই ব্যাট প্যাচের টাইমটায়। তারপরে ও চেষ্টা করতেছিল বিকেএসপিতে কী কী করছে ওই জিনিসগুলো আবার করার। মোটামুটি একটা জিনিস নিশ্চিন্তে বলা যায় যে সৌম্য কার্যত স্পয়েল হয়ে যাচ্ছিল। এবং 2023 সালে যখন হাতুরু সিং আসলো, তখন আমরা খুব মজা করতেছিলাম যে হাতুরু সিং আসছে ঠিকই, কিন্তু মুস্তাফিজ আছে, সৌম্যরে তো আর সে খুঁজে পাবে না। কিন্তু হাতুরু সিং এই জায়গাটায় খুব কমিটেড ছিল। হাতুরু সিংয়ের ফার্স্ট ডে মিরপুর শেরে বাংলায়, ওই দিন তার সঙ্গে লিখনের দেখা হয়েছিল। এই গল্পটা আমার লিখন বলছে। লিখনরে দেখেই হাতুরু সিং নেটে ডাকছে, আবার ডাকে বলছে যে মানে এমনি লিখনরে বেশ মন্দ কথা শোনাইছে, লিখন নিজেই বলছে লিখনরে বেশ খারাপ খারাপ কথা শোনাইছে। তারপরে বলছে যে আসো নেটে বল করো, বল করছে, তো দেখে বলছে যে তোমার ধার তো কমে নাই, তাইলে তুমি একটু ম্যাচ খেলো না, ম্যাচ দেখি কয়েকটা লোকাল ক্রিকেটে, তাহলে কিছু করা যায় কিনা দেখবো। ও কিন্তু ওর যারা অ্যাসেট, ও যাদের উপর বাজি ধরে, এদের উপরে বাজি একদম মৃত্যু শয্যা পর্যন্ত ছাড়বে না। ও আয়সাই শুনছে যে ঘরোয়া ক্রিকেটে সৌম্য মোটামুটি করতেছে, সৌম্য কিন্তু ঘরোয়া ক্রিকেটে কখনোই খুব খারাপ করে না, ওইটা শুনেই সৌম্যরে ডেকে ফেলেছে।
এবং প্রতিদান তো দেখছেন নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে কীরকম একটা সেঞ্চুরি করছে, ওই রকম দানবীয় সেঞ্চুরি সৌম্যর ঝুলিতে যে ছিল এই 4-5 বছর তো আমরা কল্পনাই করতে পারি না। এই সৌম্যর কাছ থেকে এর মাঝখানে বোধহয় জিম্বাবুয়ের বিপক্ষে একটা সেঞ্চুরি পাইছি, আর কোনো ইনিংসই ছিল না এই 4-5 বছর। এবং কার্যত জাতীয় দল থেকে এত দূরে চলে গেছিল যে সৌম্য আর জীবনেও ন্যাশনাল টিমে আসবে এটা কেউ কল্পনা করে নাই। আমার ধারণা সৌম্যও কল্পনা করে নাই। যেদিন ডাক পাইছে ওই দিনও সৌম্য আমি নিশ্চিত তার 15 মিনিট আগে ভাবে নাই যে সে আর কোনোদিন জাতীয় দলে ডাক পাবে, কারণ সে তো স্পয়েলড হয়ে গেছিল। সেখান থেকে আতর সিংয়ে তারা আবার ফিরায় নিয়ে আসছে, ফিরায় নিয়ে এসে যে থার্ড স্টেজে সে ব্যাট করতেছে এই সময় কিন্তু সে আগের মতো ফর্মে এখনও যায় নাই, মানে এবং মানে ওর ব্যাটিংয়েও একটু চেঞ্জ আসছে, সেটা পরে বলতেছি। স্ট্যাটিস্টিক্যালি যদি আপনি দেখেন এই সময় সে ওয়ান ডেতে 30+ অ্যাভারেজে ব্যাট করতেছে শুধু এই নতুন পর্বে, আর হচ্ছে টি-20তে তার অ্যাভারেজ সবসময় খারাপ, তবু এই সময় একটু ভালো 25-এর মতো। স্ট্রাইক রেট টি-20তে একটু বাড়ছে, 130-র কাছাকাছি গেছে। ওয়ানডের স্ট্রাইক রেটটা দেখি নেই, ওটা খুব জরুরত না। সব মিলে আগের মতো না হলেও সৌম্য নিজেকে ফিরে পাচ্ছে। এবং ব্যাটিংয়ে আমার এই মূর্খ চোখে যতটুকু দেখলাম যে একটা কুলনেস আসছে, যেটা আগে সৌম্যর ছিল না। আগে খুব অস্থির থাকতো উইকেটে গিয়েই, এবং 2017 থেকে 23 এই পর্বটায় ওই যে বারবার কোচদের ওই মানসিক চাপ দেওয়া, টেকনিক্যালি ঝামেলা করা, এইগুলোর সঙ্গে যুক্ত ছিল ওর মানসিক অস্থিরতা। উইকেটে গেলেই চেষ্টা করতো, এটা জানেন মানে আপনারা আফ্রিদির যারা ব্যাট প্যাচ দেখছেন বা এই জাতীয় ব্যাটসম্যানের ব্যাট প্যাচ দেখছেন, তারা সবাই মনে করতে পারবেন যে যারা হচ্ছে হ্যান্ড আই কোঅর্ডিনেশনে খেলে তারা উইকেটে গিয়ে অস্থির হয়ে যায় যখন খারাপ সময় থাকে একটা 4 ছক্কা মারার জন্য। একটা 4 ছক্কা মারলে ভাবে যে পারবো, আজকে হবে, আজকে হবে, একটা কনফিডেন্স খোঁজে যে কোনো জায়গা থেকে। ওই যে মানুষ যে কারণে ওই অসহায় হয়ে পড়লে যে কোনো কিছুতে আস্থা রাখা শুরু করে, যে কোনো কিছুতে বিশ্বাস করে, এই অবস্থায় চলে গেছিল সৌম্য। ফলে মানসিকভাবে প্রচণ্ড অস্থির হয়ে গেছিলো। উইকেটে ওটা দেখলেই বোঝা যেত যে ছটফট করতেছে, কিছু একটা করা দরকার, কিছু একটা করলে যদি রানে আসি। ওই ছটফটানিটা বন্ধ হয়েছে। হাথুরু সিংহে তারা কী শিখাইছে কী বুঝাইছে জানি না, কিন্তু ছটফটানিটা বন্ধ হয়েছে। এই যে আজকের ইনিংসটাও দেখলাম যথেষ্ট কুল এবং কাম, ধরেন ও গিয়ে বুঝছে যে উইকেট দুমদাম মারার উইকেট না, ও ফলে এখানে সেন্সেবল একটা 40 অড ইনিংস খেলছে। এবং এবার আসার পর থেকে ওয়ান ডেতে যে কয়টা ইনিংস খেলছে, ওই নিউজিল্যান্ডের ওই সেঞ্চুরিটা আমি দেখি নাই, এছাড়া যে কয়টা ইনিংস আমি দেখছি সে যথেষ্ট কুল কম্পোজড ক্রিকেট খেলতেছে। রাতারাতি সে লিটন হয়ে যায় নাই যে সে টেকনিক্যালি খুব সুন্দর হয়ে গেছে বা সে দেখতে খুব সুন্দর হয়ে গেছে তার ব্যাটিং, তা না। সে আগের মতোই আছে, তার ব্যাটিং এখনও সেই আনসাইন্টিফিক ব্যাটিং, মানে একদমই ইয়েতে তোলা যায় না, গ্রামারে তোলা যায় না। স্টিল সে যথেষ্ট কম্পোজড হয়েছে। এবং আমার ধারণা যে কনফিডেন্সটা তারা হাথুরু সিংয়ে এই 1.5-2 বছরে দিতে চাইছে সেটা হচ্ছে তুমি তোমার মতো খেলো। এই কনফিডেন্সটা যদি ফিল সিমন্স কন্টিনিউ করে যান বা এরপরে দায়িত্ব অন্য কেউ নেন তিনি কন্টিনিউ করে যান, খুব দ্রুত আমার ধারণা আবার সৌম্যকে আপনি আগের চেহারায় দেখতে পাবেন। বয়স খুব একটা ওরে কেড়ে নিতে পারবে না, কারণ ওর মূল মেন্টাল সেট আপ হচ্ছে প্রতিপক্ষের ধ্বংস করে দাও, এই মানসিকতা নিয়েও খেলে। ওকে যদি এই স্বাধীনতা দিয়ে আরেকটা বছর খেলানো হয়, ও তো এমনিতে একটা ম্যাচুরিটি আসতেছে, সেটা একটা দারুণ পজিটিভ ভূমিকা রাখবে। একই সঙ্গে ওর পাওয়ার আছে, হ্যান্ড আই কোঅর্ডিনেশন দুর্দান্ত আছে, সব কিছু মিলায় সৌম্য। দেখেন একটা সরল হিসাব বলে দেয় একদম শেষ বেলায়, সেটা হচ্ছে যে ও শুধু ওপেনার হিসাবে যদি চিন্তা করেন বাংলাদেশের ইতিহাসে স্ট্যাটিস্টিক্যালি সর্বকালের সেরা ওপেনার হচ্ছে সৌম্য। এটা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে এত রান তামিম করছে, তারপর বিভিন্ন জন ওপেন করছে, তো ওয়ান ডে ওপেনিংয়ে সৌম্য চেয়ে বেশি অ্যাভারেজে এই পর্যন্ত কেউ ব্যাট করে নাই, এটাই রিয়েলিটি এত উত্থান পতনের পরেও। ফলে সৌম্যকে সময় দিলে এবং স্বাধীনতা দিলে, স্বাধীনতা মানে লাইসেন্স টু কিল না, স্বাধীনতা মানে হচ্ছে তুমি তোমার মতো খেলো। তোমার যদি এখন ওই যে কম্পোস্ট ক্রিকেট খেলতে ইচ্ছা করে তাই খেলো, তোমার যদি এখন প্রতিপক্ষরে কিল করে ফেলতে ইচ্ছা করে তাই করো, এটা তোমার উপরে নির্ভর করে। ওইটা সৌম্যরে দিলে সৌম্যর এখন বোঝার বয়স হচ্ছে, ওই পরিণতি আসছে এবং বুঝছে যে ওরে সবাই ট্রাস্ট করে। এখন ধরেন ম্যানেজমেন্টে যারা আছে বা ক্যাপ্টেন যারা যখন থাকে, শান্ত, মিরাজ বা লিটন, সবাই ওরা ওই ফিলটা দেয়, এটা আমি জানি। এটা আমি জানি যে টিম এই কাজটা খুব ভালো করছে। হাথুরু সিংয়ে থাক বা না থাক, হাথুরু সিংয়ে টিমকে এটা কনভিন্স করছে যে সবাই সম্মুখে ফিলটা দেওয়া, যে তুমি গুরুত্বপূর্ণ মানুষ, তুমি তোমার মতো খেলো এবং তোমার পিছনে আমরা সবাই আছি। এইসব ব্যাটসম্যানের এই ফিলটা খুব জরুরি। ওই যে সেবাগের একটা গল্প বারবার বলি, সেবাগ তখন টিম থেকে বাদ পড়বে একটা অবস্থা, বেশ কিছুদিন রান পাচ্ছে না। সৌরভ ওকে ডাকলো, সৌরভ সেবাগকে টিমে রাখছে, এটা নিয়ে সমস্ত ইন্ডিয়া সৌরভরে ছিঁড়ে ফেলাচ্ছিল। সৌরভ ক্যাপ্টেন তখন, মিডিয়াতে যাচ্ছে তাই লেখা হচ্ছিল, ইভেন নির্বাচকরা বারবার চ্যালেঞ্জ করতেছে যে সৌরভ তুমি কী করতেছো, কেন ওরে রাখতেছো, ওর তো কিছু নাই। তখন সৌরভ বলছে যে ওকে খেলাতে হবে,
খেলাতে হবে এবং নেক্সট 11টা ম্যাচ ওকে খেলাতে হবে। ও রান করুক চাই না করুক। তারপরে ইয়েরে ডেকে, সেবাগকে ডেকে বলছে যে, "দেখ বীরু, তুই আগামী 11টা ম্যাচ খেলতেছিস। এই 11 ম্যাচে ১০ম ম্যাচেও যদি তুই 0 মারিস, তাও 11 নাম্বার ম্যাচে তুই ওপেন করবি। এবার তুই কি করবি এটা তোর ব্যাপার। যা, প্রত্যেক ম্যাচ তুই তোর মতো খেল।" এই কনফিডেন্সটা যদি ক্যাপ্টেনের কাছ থেকে পায়, পরের ম্যাচেই সেবাগ ট্রিপল সেঞ্চুরি মেরে দিল। দিস ইজ ক্রিকেট। এই জিনিসটা সৌম্যর দরকার। তাহলে সৌম্যর ভক্ত না হয়ে যাবো কোথায়? আমিও ভক্ত হয়ে যাব। আর বলি যে এতদিন ভক্ত ছিলাম না হয়তো, আজকে থেকে ভক্ত হয়ে যাব। সবাই ভালো থাকবেন। সৌম্যর জন্য শুভেচ্ছা।